তুমি কি খেয়েছো? ওরা কি নেবে? আমার নেবো না। তুমি কি খেয়েছো? তোমার ভালো নাম? শান্ত মুখার্জি। কি খেয়েছো? মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যের সম্মানীয় মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী। সেই পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমাদের রাজ্যের পুলিশের ওপর তার অগাধ আস্থা। কিন্তু কি অবস্থায় দেখছি এই রাজ্য পুলিশের এক কনস্টেবলকে অন্তত বিজেপি তেমনটাই দাবি করেছে তাদের ফেসবুক প্রোফাইলে। এনার পরিচিতি কনভারসেশনে হালকাভাবে ফুটে উঠছে, কিন্তু এক্স্যাক্টলি আমরা জানি না বিজেপির তরফ থেকে এটি প্রকাশ করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র আপত্তি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে, কিন্তু তারই মন্ত্রকের অধীনস্থ রাজ্য পুলিশ তারা রাস্তায় গড়াগড়ি খাচ্ছে। আর ইনি যদি রাজ্য পুলিশের কেউ না হয়ে থাকেন তাহলে কে এই ব্যক্তি যিনি রাজ্য পুলিশের উর্দি পরে এইভাবে রাস্তায় গড়াগড়ি খাচ্ছেন দিনের মধ্যে? ভয়ঙ্কর চিত্র আজকে দেখাবো সেই অংশটি আপনাদের। আপনাদের আরো একটি ভিডিও দেখাবো স্বয়ং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর, যেটা দেখলে অবাক হবেন। ছি 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 ছি, এটা কি করলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী? এইভাবে পুষ্পার্ঘ্য কাউকে নিবেদন করা হয়? জাতির জনক বলে কথা, জাতির জনক মোহনদাস করমচাঁদ গান্ধী। অনেকেই হয়তো তার সমালোচনা করেন, অনেকেই হয়তো তাকে এখনো পর্যন্ত সত্যি সত্যি জাতির জনক মনে করে থাকেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এর আগে তো তৃণমূল কংগ্রেস কখনো জাতির জনক নিয়ে প্রকাশ্যে অসম্মান করেননি। তাহলে কেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী পুষ্পার্ঘ্য দেবেন ঠিক এই ভঙ্গিতে? একেবারেই ছুড়ে দিচ্ছেন, পুষ্পার্ঘ্য দিয়ে সম্মান জানাচ্ছেন নাকি অসম্মান? এই প্রশ্নই একেবারেই তুলেছেন বিরোধী দলনেতা তার ফেসবুকে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লিখছেন, মঞ্চ থেকে ফুটবল ছুটতে ছুটতে মাননীয়া এমন অভ্যাস রপ্ত করে ফেলেছেন যে শ্রদ্ধা জানাতে গিয়ে মহাত্মা গান্ধীজির মূর্তির দিকে ফুলের মালা ছুঁড়ে দিচ্ছেন। পূজ্যপাদ গান্ধীজিকে যিনি সম্মান জানাতে জানেন না, উনি কিভাবে সাধারণ মানুষের মান সম্মান নিয়ে ভাবিত হবেন? সত্যি ঠিক যেমন মঞ্চের ওপর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেকবার আমরা বল ছুঁড়ে দিতে দেখেছি এবং তিনি বলতেন যে এই বলটি লোফো। জানি না তিনি এক্সপেক্ট করছিলেন কিনা তিনি একেবারেই নিচ থেকে ফুলের মালা ছুঁড়ে দেবেন আর গান্ধীজি একেবারেই তার স্ট্যাচু সেই ফুলের মালা লুপে নিয়ে গলার মধ্যে পড়ে নেবেন, এমনটা আশা ছিল কিনা জানি না। রাখ এখানে, অন্য ছেলেকে ডাক। চেহারা দেখেই বুঝেছিলাম কোনোদিন খেলে না, খেলতে এসছি। ও খেলেই না কোনোদিন, হট করে চলে। আমি ক্রিকেটে খেলতে পারি, আমি ক্রিকেটে লোকসভা রাজ্যসভায় বেস্ট প্লেয়ার হয়েছিলাম। দেখুন তৃণমূলের সিম্বল আঁকা বল আমি তুলে দিচ্ছি এক ভাইয়ের হাতে। তোমার দ্বারা হবে না, আমি আগেই জানতাম। রাখ এখানে, অন্য ছেলেকে ডাক। এই চলে এসো তো যে পারবে। চেহারা দেখেই বুঝেছিলাম কোনোদিন খেলে না, খেলতে এসছি। এটাকে স্যানিটাইজ করো। একে হঠাৎ করতে আমাদেরটা দিয়ে দাও। ও খেলেই না কোনোদিন, হঠাৎ করে চলে। তা যদি না হয় তাহলে এতটা নিচ থেকে একটা ফুলের মালা ওইভাবে ছুঁড়ে দিয়ে কি করতে চাইলেন মুখ্যমন্ত্রী? তিনি কি এক্সপেক্ট করছিলেন যে তার নিশানা এতটাই নিখুঁত যে ওই মালাটি সরাসরি গান্ধীজির গলায় চলে যাবে? এটা তো হয় না, আর এটা হলেও তো সম্মানের নয়। যদি সত্যি সত্যি শ্রদ্ধার্ঘ্য জানাতে হয় তাহলে তো ওই স্ট্যাচুর নিচে একেবারেই রাখতে পারতেন সেই ফুল, তাহলে তো শ্রদ্ধার্ঘ্য জানানো হতো। তা বলে এইভাবে ফুল ছড়া যায়? ভাবুন তো, যদি কোনো বিরোধী দলের নেতৃত্ব এই ধরনের কার্যকলাপ করত, তৃণমূল কংগ্রেস কোন ভাষায় আক্রমণ করত? এমনিতেই নরেন্দ্র মোদীরা যখন রাজ্যে আসছেন তখন বলছেন যে এরা বাংলার কৃষ্টি সংস্কৃতি শিল্প কিচ্ছু জানে না, শুধুমাত্র এই কয়েকদিন এসে টেলিপ্রম্পটারে দেখে বাংলা বলে আপনাদের মন জয় করার চেষ্টা করেন,
এদের বিশ্বাস করবেন না। কিন্তু তিনি নিজে কি করছেন? পশ্চিমবঙ্গ যদি এই রকম নিদর্শন গোটা দেশের কাছে পৌঁছে দেয়, তাহলে কোন জায়গার বাকি থাকে সম্মান বাঁচাতে? এমনিতেই বারবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যেভাবে এই রাজ্যে আক্রমণের মুখে পড়ছে, গোটা ভারতবর্ষের মধ্যে তো এতগুলো রাজ্য রয়েছে, কোথাও কি কোনোদিন দেখেছেন যে সেখানে তদন্ত করতে গিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে আক্রমণের মুখে পড়তে হয়েছে? কোথাও কি কোনো নেতৃত্বকে দেখেছেন বলতে যে মহিলারা কি হাতে চুড়ি পরে বসে রয়েছে, যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা তদন্ত করতে এলে তারা চুপচাপ বসে থাকবে? যেটা কোথাও হয় না, সেটা আমাদের রাজ্যে হয়। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কোন ভাষায় কথা বলছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে আপনাদের শোনাবো। শুনলে সত্যি সত্যি অবাক হতে হয় যে কেন অন্যান্য রাজ্যের অনেক নেতৃত্বই তো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরোধিতা করেন, কিন্তু তা বলে এই রকম ভাবে মুখ্যমন্ত্রী যে ভাষায় কথা বলছেন অন্য কোনো নেতৃত্বকে তো বলতে আমরা শুনিনি। কেন পশ্চিমবঙ্গের কৃষ্টি সংস্কৃতি এই জায়গায় চলে আসবে? কি বলেছিলেন মুখ্যমন্ত্রী শোনাই। আমি বাংলায় আছি বলে বিজেপির খুব রাগ, যেন তেন প্রকারণে তৃণমূলকে হারানো ওদের উদ্দেশ্য। ওদের লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়, কানে দিয়েছে তুলো আর পিঠে বেড়েছে কুলো। আর যত পারো সিবিআই কে দিয়ে কিলো, এনআইএ কে দিয়ে কিলো, ইনকাম ট্যাক্স কে দিয়ে কিলো, ইডি কে দিয়ে কিলো। ওদের জিজ্ঞেস করুন একটা এনআইএ বালিশে কত কিলো থাকে, একটা সিবিআই বালিশে কত কিলো থাকে, একটা ইনকাম ট্যাক্স বালিশে কত কিলো থাকে। আমি যখন বেরোচ্ছিলাম হেমতাবাদ থেকে, যা বলে দেয় এনআইএ সিবিআই ইডিআই সেটাই বলে সাংবাদিকরা। আমাকে কোশ্চেন করছে, কালকেও ভূপতিনগরে হামলা। এবার যেটা আপনাদের দেখাবো আপনারা হয়তো চমকে যাবেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যেমন প্রবল অনাস্থা রয়েছে কেন্দ্রীয় এজেন্সিগুলির বিরুদ্ধে, এবং আপনারা মনে রাখবেন এই কেন্দ্রীয় এজেন্সিগুলোই কিন্তু আমাদের কোটি কোটি টাকা পার্থর বান্ধবীর বাড়ি থেকে উদ্ধার করেছে। জ্যোতিপ্রিয় মল্লিক থেকে অনুব্রত মণ্ডল, যারা আমাদের করের টাকা নিয়ে নয় ছয় করেছেন, তাদেরকে অ্যারেস্ট করে আমাদের ওই টাকাগুলোকে আরো একবার মূল স্রোতে ফিরিয়ে দিয়েছেন আমাদের উন্নতির জন্য। অর্থাৎ যেখানে কেন্দ্রীয় সংস্থা এইভাবে মানুষের উন্নতির জন্যই কার্যত প্রত্যক্ষভাবে কাজ করছে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় খুব স্বাভাবিকভাবেই চাইবেন, যেহেতু তার দলের বিভিন্ন নেতৃত্বরা আক্রান্তের মুখে পড়তে হচ্ছে, সেই কারণেই তাদের এই সমস্ত কার্যকলাপগুলো যেন প্রকাশ্যে না চলে আসে, যেন প্রকাশ্যে না এনে দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই জন্যই কি তার এত রাগ? সেই জন্যই কি বারবার পুলিশের ওপর চরম আস্থা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখালেও কেন্দ্রীয় এজেন্সিগুলোর বিরুদ্ধে এতটাই রাগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের? কিন্তু আপনাদের দেখাতে চাইব যে পুলিশ, যে রাজ্য পুলিশের ওপর মমতা বন্দ্যোপাধ্যায় তথা আমাদের পুলিশ মন্ত্রীর এতটা ভরসা, সেই রাজ্য পুলিশের একটি নমুনা দেখুন, দেখলে আপনারা চমকে যাবেন। এই ভিডিওটি শেয়ার করা হয়েছে বিজেপি ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে। লেখা হয়েছে অ্যাবসলিউটলি ডিসগ্রেস, এ ডেপুটি অফ বেঙ্গল পুলিশ ফাউন্ড ড্রাঙ্ক অন ডিউটি ? লেখা রয়েছে দিস ইজ বিয়ন্ড আনএক্সেপ্টেবল। হাউ ক্যান উই ট্রাস্ট দোজ মেন্ট টু প্রোটেক্ট আস when they can't even stand upright? Shameful display of negligence. Immediate action must be taken to clean up this mess and restore faith in law enforcement. Citizens deserve better. এই বলার পর একটি ভিডিও তারা পাবলিশ করেছেন, সেখানে দেখা যাচ্ছে পুলিশের উর্দিতে একজন লোক এইভাবে রাস্তায় গড়াগড়ি খাচ্ছে। দেখে মনে হচ্ছে তিনি হয়তো নেশাগ্রস্ত, এবং ভিডিওটি সম্পূর্ণ সাউন্ড নেই, প্রথমে কিছুটা সাউন্ড রয়েছে, সেটা দেখেই পরিষ্কারভাবে অন্তত সন্দেহ প্রকাশ করা হচ্ছে বিজেপির তরফ থেকে। সত্য মিথ্যা আমরা বলতে পারবো না, যেহেতু বিজেপির তরফ থেকে এটি টুইটারে দেওয়া হয়েছে, শুধুমাত্র সেটাই আপনাদের সামনে রাখছি। আমি এর সত্যতা নিয়ে একেবারেই দাবি করছি না, শুধু সোর্স হিসাবে আপনাদের দেখাচ্ছি বিজেপি পোস্ট করেছে।
কিন্তু যদি সত্যি সত্যি এই ভিডিও সত্যি হয়ে থাকে, যদি ইনি সত্যি একজন পুলিশের কনস্টেবল বা পুলিশের কেউ হয়ে থাকেন, তাহলে এর বিরুদ্ধে কি অ্যাকশন নেওয়া হয়েছে? আর এই ধরনের পুলিশ, তাদের পক্ষে কি একেবারে মানুষের ভরসা অটুট রাখা সম্ভব? আসুন সেই ছোট্ট ভিডিওটা দেখাই আপনাদের। নেবে তুমি কি খেয়েছো? ওরা কি নেবে আমার নেবো না। তুমি কি খেয়েছো? তোমার ভালো নাম শান্ত তো মুখার্জি। কি খেয়েছো? নেবে তুমি কি খেয়েছো? ওরা কি নেবে আমার নেবো না। তুমি কি খেয়েছো? তোমার ভালো নাম শান্ত তো মুখার্জি। কি খেয়েছো? রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের ওপর অগাধ আস্থা, কিন্তু জানি না বিজেপি প্রকাশ করা এই ভিডিও সত্য কিনা। যদি সত্যি হয় তাহলে নিশ্চিতভাবে রাজ্য পুলিশের ওপর কি ভরসা করা যায়? পুলিশের উর্দি পরে কে বা কেন এইভাবে রাস্তার ওপর গড়াগড়ি খাচ্ছে? পুলিশের উর্দির তো একটা সম্মান রয়েছে, সেটা তো ভুলন্টিত। যেভাবে রাজ্য পুলিশের ওপর মানুষের আস্থা ক্রমশই কমছে, তার কারণ হচ্ছে, আপনারা খেয়াল রাখবেন, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী নয়, তৃণমূল নেত্রী হিসাবে মঞ্চের ওপর থেকে যা বলে দিচ্ছেন, এই রাজ্য প্রশাসনের পুলিশ এই একইভাবে পদক্ষেপ নিচ্ছেন। পুলিশকে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত ডিরেকশন দিয়েছিলেন যাতে এনআইএ এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। আর গতকালই খবর এসেছে এনআইএ এর বিরুদ্ধে পুলিশ শ্লীলতা হানির মতো মারাত্মক অভিযোগ এনেছে। ঠিক যেমন আপনাদের মনে রয়েছে সন্দেশখালীতে যখন কেন্দ্রীয় আরো একটি তদন্তকারী সংস্থা তদন্তে গিয়ে আক্রান্ত হতে হয়েছিল, তাদের বিরুদ্ধেও শ্লীলতাহানির কেস দেওয়া হয়েছিল। ঠিক একই পুনরাবৃত্তি দেখা গেল এই এনআইএ তদন্তকারী সংস্থাকে কেন্দ্র করে। এবার এই যে পুলিশের ভুলন্টিত অবস্থায় ভিডিও, এটা দেখে পশ্চিমবঙ্গবাসীর বেশি মনে আস্থা জাগবে রাজ্য পুলিশের, নাকি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থারা যারা প্রোটেক্ট করছেন বিভিন্ন উপায়ে আমাদের, তাদের উপর আস্থা জাগবে? নিশ্চিতভাবে পুলিশের এই চিত্র, সেটা একেবারে একটা ব্যতিক্রমী চিত্র। এটার সঙ্গে মেইন স্ট্রিমের তুলনা করা সম্ভব নয়। কিন্তু তাহলেও একটি ঘটনাও তো ঘটছে, কিন্তু কেন ঘটছে এর উত্তর কি রাজ্য প্রশাসনের কাছে আমরা কখনো পেতে পারি? এর প্রতীক্ষায় অবশ্যই থাকবো। শুনলেন বন্ধুরা, অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য দিলাম, তবে এবার যে তথ্যটা আপনাদের দেবো সেটা একেবারেই ব্যক্তিগত। আপনারা হয়তো কয়েকদিন ধরে খেয়াল করছেন সিম্পল অ্যাজ এবিসির যে ভিডিওগুলো আসছে তার মধ্যে কিছু পরিবর্তন কিংবা তার ভিউ বেশি আসছে না। আসলে আপনারা সকলেই আমার বন্ধু হিতাকাঙ্ক্ষী যারা রয়েছেন, যারা প্রত্যেকদিন আমার ভিডিও দেখেন, তাদের উদ্দেশ্যে একটি বার্তা দিতে চাই। আসলে এই মুহূর্তে সিম্পল অ্যাজ এবিসি অত্যন্ত কঠিন চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা জানি না আগামী কতদিন আর এই চ্যানেলটিকে টিকিয়ে রাখতে পারবো। যে কোনো দিন এই চ্যানেলটি বন্ধ হয়ে যেতে পারে, তার কারণ ইউটিউবের কিছু লাল চোখ রাঙানির মধ্যে পড়তে হয়েছে কয়েকটি কপিরাইট ফুটেজ নিয়ে। ইতিমধ্যেই দুটো স্ট্রাইক আমরা পেয়ে গিয়েছি, যেগুলো 2020 সালের, যেগুলোকে পরিবর্তন করার কোনো ক্ষমতা আমাদের এই মুহূর্তে নেই। তৃতীয় নম্বর স্ট্রাইক এলেই যে কোনো দিন আমাদের চ্যানেলটি ডিলিট হয়ে যেতে পারে 90 দিনের মধ্যে। এবং ঠিক এই কারণে সিম্পল অ্যাজ এবিসি কে বাঁচিয়ে রাখার জন্য যে সিদ্ধান্ত আমাকে নিতে হয়েছিল, আমাদের চ্যানেলের সমস্ত ভিডিও এক রাতের মধ্যে অত্যন্ত কষ্ট নিয়ে, বুকের মধ্যে যন্ত্রণা নিয়ে আমরা ডিলিট করে দিতে বাধ্য হয়েছিলাম, যাতে করে তৃতীয় স্ট্রাইকটা না চলে আসে 90 দিনের মধ্যে। তার কারণ অনেক পুরনো দিনের এরা কপিরাইট স্ট্রাইক পাঠাচ্ছে আমাদের 2020 সালের। সেই কারণে একটি ক্ষীণ বাঁচানোর চেষ্টা এখনো করে যাচ্ছি। সমস্ত ভিডিও অত্যন্ত দুঃখের সঙ্গে বুকে বেদনা নিয়ে ডিলিট করতে বাধ্য হয়েছি এক রাতের মধ্যে। প্রায় 2 থেকে 2,500 কষ্ট করে বানানো ভিডিও এক রাতে ডিলিট করে দিয়েছি। সেই কারণেই দেখবেন সিম্পল অ্যাজ এবিসির ভিউ একেবারেই ড্রাস্টিক্যালি কমে গিয়েছে। এখন শুধুমাত্রই ভরসা আপনারা। যদি চান এই চ্যানেলটিকে কিছুটা হলেও বাঁচিয়ে দিতে, তাহলে একটু অন্তত অক্সিজেন আপনাদের কাছ থেকে লাগবে। না কোনো টাকা পয়সার আবেদন কোনো দিন কখনো আপনাদের কাছে করিনি, আজকেও করছি না। শুধু এটাই বলবো যে যতটা পারবেন একটু ভিডিওগুলোকে শেয়ার করার চেষ্টা করুন। নিজেদের বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন কিংবা হোয়াটসঅ্যাপ ফেসবুকের মাধ্যমে একটু শেয়ার করার চেষ্টা করুন।
অন্তত কিছুদিনের লড়াইয়ে যদি আমরা জিততে পারি তাহলে হয়তো আরো একবার আমরা সাস্টেন করার স্বপ্ন দেখতে পারবো। আর যদি সাপোর্ট আপনাদের না পাই তাহলে নিশ্চিতভাবে হয়তো আর কয়েকদিনের মধ্যেই কিংবা যে কোনো দিন আপনারা দেখতে পারেন যে এই চ্যানেলটি সম্পূর্ণভাবে সারা জীবনের জন্য বন্ধ হয়ে গেছে। আপনাদের সঙ্গে আমার যে অটুট একটি বন্ধন তৈরি হয়েছিল দীর্ঘদিন ধরে, যেভাবে আপনাদের কাছে প্রত্যেকটি ক্ষেত্রে সাপোর্ট পেয়ে এসেছে, সেটা কখনোই ভুলতে পারবো না। তাই আরো একবারের জন্য যারা সিম্পল অ্যাজ এবিসি কে ভালোবাসেন, অন্তত 1 মাস আমাদের প্রত্যেকটি ভিডিও যদি একটু শেয়ার করতে পারেন, একটু কোনোভাবে প্রচারে আনতে পারেন, তাহলে চেষ্টা একটা ক্ষীণ হতে পারে যদি আমরা বাঁচিয়ে রাখতে পারি। আমি এখনো নিয়মিত ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন সিম্পল অ্যাজ এবিসির যেভাবে ভিউ হয়, ড্রাস্টিক্যালি সেই ভিউ নেমে কখনো 700, কখনো 1000, 1500-এ চলে এসেছে ইউটিউবের গাইডলাইনের জন্য। কোনোভাবেই ইউটিউবের সঙ্গে যোগাযোগ করে এর ইমপ্রুভমেন্টের রাস্তা আমি তৈরি করতে পারিনি। তাই একমাত্র এবং একমাত্র ভরসা আপনারা। যদি চান এই চ্যানেলটিকে বাঁচিয়ে রাখতে, তাহলে নিশ্চিতভাবে আপনাদের সহযোগিতা একান্তই কাম্য। এটুকুই আপনাদের কাছে আজকে অনুরোধ। যেভাবে সাপোর্ট দিয়ে এসেছেন, আশা করি ইউটিউব চ্যানেলটিকে সেইভাবে সাপোর্ট দেবেন। যদি কেউ খুঁজে না পান তাহলে সিম্পল অ্যাজ এবিসি ইউটিউব থেকে সার্চ করে এই ভিডিওগুলোকে যেভাবে দেখতেন সেইভাবেই দেখবেন এবং আমাদের পাশে থাকবেন। আপনাদের মূল্যবান মন্তব্য অত্যন্ত জরুরি আজকের পর্বে। আমাদের পাশে থাকার জন্য আপনাদের আরো একবার ধন্যবাদ জানিয়ে পর্বটি শেষ করলাম এখানেই।